জাস্ট পাকিস্তান হবার পরেই আমরা চলে এসেছি। আমরা ছিলাম আগে ওই মানে পূর্ব পাকিস্তানে আর কি। মশাইজি আপনার কে? আমার দাদা মশাই, আমার মার বাবা। মায়ের বাবা এসেছেন 14 সালে এখানে। তখন মার বয়স ছিল 4, মা 10 সালে জন্ম, মা ছিল 4 বছর বয়স। এবং তখন থেকেই শান্তিনিকেতন মাও পাঠভবনে পড়েছে। আমরা 3 পুরুষ পাঠভবনে, মা পড়েছেন, আমি পড়েছি, আমার ছেলে মেয়ে পড়েছে। মানে এরকম 3 জেনারেশন তো দেখা যায় না। মারা পড়ে গেছে, তারপর ছেলে মেয়েদের দিয়েছে, তাদের ছেলে মেয়েও যে এসেছে এটা ঠিক চট করে পাওয়া যায় না আর কি। তো আপনার যে ছোটবেলার স্মৃতি সেটা সবটাই গুরুপল্লী থেকে? সবটাই গুরুপল্লীতেই থাকতেন। যে বাড়িটা কিরকম চেহারা ছিল তার? সেটা বিএম সেনের যে কতগুলো ছোট ছোট বাড়ি ছিল সেই একটাতে আমরা ভাড়া থাকতাম বিএম সেনের সঙ্গে। এবং বিএম সেনের সঙ্গে আমাদের ভীষণ যোগ ছিল ছোটবেলায়। মা বিএম সেন সব কাছাকাছি থেকেছে, তার জন্য মার মানে বীরেন্দা একটা বড়। এবং তখন ধরুন প্রতিবেশী যারা প্রত্যেকেই তো তখন মানে শান্তিনিকেতনকে দেবার জন্য এসেছেন, এখন প্রত্যেকেই তাই। একটু বলুন না কারা কারা ছিলেন আপনাদের কাছাকাছি? পল্লীতে সামনের রাস্তাতে ছিলেন মুহুর্দির মা, মুহুর্দির বাবা ছিলেন, মুহুর্দির মা ছিলেন, তারপর গোসাইজি ছিলেন, তারপরে ছিলেন রবি ঘোষ, তারপরে ছিলেন বহুদিন ছিলেন গোল পণ্ডিত বলতাম, কি পণ্ডিত, সুকুমার ভট্টাচার্য। সপ্ততীর্থ। আমরা পরে দক্ষিণ পল্লীতে চলে যান, পরে ওই দক্ষিণ পল্লীতে বাড়ি করে চলে যান। তো গোল পণ্ডিত বসে আমাদের পাড়াতেই ছিলেন, আমরা গোল পণ্ডিত বলতাম, যেহেতু ঘুরিয়ালা গোল ছিলেন আমরা গোল পণ্ডিত। উনি নাকি শুনেছি সেলাই করা জামা পরেননি কখনো, মানে চাদর গায়ে দিতে একদম গোল পণ্ডিত ছিলেন। তারপরে ছিলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি ওর নাতি হচ্ছেন, ওই কিছুদিন আগে প্রয়াত হলেন সৌরিন্দ। ওর কি হবে মেয়ের না, ওনার দেওরের ছেলে ছিল, দেওরের নাতি এদিক থেকে ছিল। হরিচরণ বন্দ্যোপাধ্যায় 6 মেয়ে, কোনো ছেলে ছিল না। আর হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে মারা জেঠিমা বলতেন, আমরাও জেঠিমা আর দাদু, আমাদের জেঠিমা দাদু। আর মাকে ডেকে নিয়ে যেতেন, যাতে ওনার যে সম্পত্তি টাকা পয়সা সেগুলো মাকে দিয়ে গোনাতেন, টাকাগুলো মাকে দিয়ে দেখাতেন, মার কাছ থেকে হিসেবটা রাখতেন, মানে মা হিসেবটা ভালো পারতেন, ভালো সব ওইসবগুলো করে দিয়ে আসতেন। আপনিও তো অঙ্ক খুব ভালো পারতেন শুনেছি। সে ছোটবেলায় অঙ্কে মানে ভর্তি হয়েছিলাম, আমার আর আমার উপরের বোন আর কি, আমরা দুজনকে নিয়ে গেল আমার মাসি, নিয়ে গিয়ে ভর্তি করলো। কিন্তু তখন তো পরীক্ষা ছিল না, আমার কোনো পরীক্ষায় নিল না, শুধু বলে অঙ্কে পারে তাহলে ওরা একসঙ্গেই ভর্তি হয়ে যাক। যার জন্য আমি বরাবর লিটারেচারে কাঁচা, কোনোদিনও ভালো করে বাংলা ইংরেজি শিখলাম না ওইটাতে। তো আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 5 বোন। আচ্ছা, 5 বোনে এখানেই পড়াশোনা করেছি। আপনি 5 জনের মধ্যে সবচেয়ে ছোট, বাড়ির সবচেয়ে ছোট। সবার আদর পেয়েছে? হ্যাঁ, সবার ছোট। অর্থাৎ বাড়ির কোনো কিছু আমাকে কাজ করতে হয়নি, কোনো কিছু করতে হয়নি। কিন্তু পরের দিকে দাদারা যেহেতু বাইরে চলে গেল, অতএব দোকানপাটটা আমার, ছোট মেয়ে তখন ছোট মেয়ে সব করবে, এরকম ছিল। আর পাড়াতে মানে যারা ছিলেন সবাই আমাদের আপন, সবাই। আমি 58-এ স্কুল ফাইনাল পাস করেছি। আমার সঙ্গে ছিল মুহুর্দির ছোট বোন বিথিকা মুখার্জি, এখন যার নাম, রুনুদি ছিল, গোসাইজির বড় মেয়ে আলোদি ছিল, ভুজঙ্গদার ছেলে ছিল সে বসু মিত্র বলে, বসু ছিল আমার ক্লাসমেট। এবং আমরা এই কজন পাস করেছি একসঙ্গে। সে বছর ওরা তার আগে ফেল করেছে, কিন্তু আমার সঙ্গে ওরা মোটামুটি সে বছর পাস করলো। এই যে পরীক্ষাটা, এটা কোথায় হতো? এখানে না কলকাতায় গিয়ে দিত? না, তখন এখানে শুরু হলো। এখানে এই সিংহসদন যেটা বলে, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার হল। বাপ রে বাপ, না একদম প্রথম শুরু হয়েছে তখন বোধহয় কলকাতায় গিয়ে দিতে হয়েছিল। হ্যাঁ, সেটা তো অনেক আগে, তখন ইউনিভার্সিটি হয়নি, কিছু হয়নি, কিন্তু আমাদের তো এখানে হয়ে গেছে। অর্থাৎ ওইখানে পরীক্ষা দিয়েছি। আমার খুব ভালো মনে পড়ে, খুব যেই আমি পাশ করেছি, আর তার উপরে
শিলা ওইটুকুন মেয়ে অঙ্কে কত কি করেছে, মানে তখন লেটার মার্কস হ্যানাতানা এসব বুঝতাম না, কিন্তু অঙ্কে প্রচুর নম্বর। আপনার ডাক নাম কি শিলা? শিলা। আর ভালো নাম নিবেদিতা। নিবেদিতা। নাম কে রেখেছিল মনে আছে না? মা বাবাজি রেখেছে, কারণ আমাদের সব বোনের নাম মেলানো। আচ্ছা, কি কি নাম? নমিতা, সমিতা, সুস্মিতা, অনিতা, নিবেদিতা। আচ্ছা, সব বোনের। আচ্ছা। আর দাদার নামটা পূর্ণেন্দু, সেটা হয়তো রবি ঠাকুরের খানিকটা ইয়ে আছে, কারণ মা তখন এসে বলছে আমার ছেলে মাঘী পূর্ণিমার দিন জন্ম, তাহলে পূর্ণেন্দুই হবে না, এরকম ধরনের। আচ্ছা আচ্ছা। আর মা যখন ছোট ছিলেন তখন কিন্তু দীনেন্দ্রনাথ ঠাকুর গান শেখাতেন, মার কাছ থেকে প্রচুর শুনেছি, দিনদার কাছ থেকে এই গানটা শুনেছি। আচ্ছা। মার রেকর্ড ও পরে করেছে। মা ছিলেন অমিতা সেন, যমুনা সেনের ক্লাসমেট। আচ্ছা আচ্ছা। মা ক্লাস 10-এর পরে বিয়ে হয়ে গেছে, তারপরে পড়াশোনা করেন। অতএব মাকে আমি ছোট্টবেলা থেকে দেখেছি যে আমরা তো হিন্দু, আমরা তো ব্রাহ্মণ হইনি, বাবা দাদু এসেছেন, আমরা কিন্তু ব্রাহ্মণ। কিন্তু মাকে দেখেছি মানে কোনো পূজা আর্চা নেই, কোনো বাড়াবাড়ি, কোনো কিচ্ছু নেই। আর আমাদের ঠাকুরের আসন ছিল, মা সেখানে বসে ভোরবেলা উঠে বা তারপরেও বেলাতে শুরু একটার করে গান গেয়ে যেতেন রবীন্দ্রনাথ। এবং এই গান কত সময় মাকে দেখেছি যে ওই ঠাকুরের আসনে বসে গান গাইছেন আর ঝরঝর চোখের জল পড়ছে, মানে পূজাটাই হচ্ছে রবীন্দ্রনাথের গান। এটাই মার দুটো ফুল দিয়ে এই দিয়ে সেই বিশাল পুজোর ইটা মার ছিল না, যার জন্যে আমিও খুব একটা পুজোর ইটা পাইনি, দেখিনি বাড়িতে অতটা। ছিল কিছু কিছু যে একদম ছিল না তা না, কিন্তু মার ব্যক্তিগত যেটা সেটা শুধু ওটাই ছিল, প্রচণ্ড গান ভালোবাসতেন। আমার মামারা মাসিরা সবাই গান গাইতো তখনকার দিনে। আপনারাও গাইতেন নিশ্চয়ই সকলেই? আমি খুব একটা গানের ছিলাম না, কিন্তু সবাই মিলে পাঠবনে যখন যেটা হয় ওরা সে বাড়ির সাথে। আমাদের গান কি মানে ভীম সেনকে তো জানো, ভীম সেন একটা হুড খোলা জিপ ছিল, হ্যাঁ ছোটবেলায় সেটা বাড়ির সামনে এনে আয় আয় করে ডাকতেন, আমরা তো লাফাতে লাফাতে উঠে গেলাম। সে কোথায় কোথায় নিয়ে যেতেন, কারো বাড়িতে গিয়ে নামাতেন, এবার নিয়ে গান নাচ কর, সেই উদম গান নাচ করতাম। করার পর তারা আগে ঢুকেই বলতেন ওদের খাওয়ার ব্যবস্থা করো, একটু গান নাচ হওয়ার পর কত কি খাওয়া, এটা যে আমাদের কাছে কি আনন্দের, আমাদের জীবনটাই কেটেছে ওই রকম আনন্দে। ভীম সেনের ওই অপূর্বদার যে বাড়িটা ছিল তার সামনে একটা পুকুর আছে, একবার সেই পুকুরটা খুব গাবি যায় বলে, সেটা বীরেন্দ্র বলেন আয় আয় আয়, তো আমাদের বীরেন্দ্র ডাকতেন জাহ্নবীর ঝি, খুব গায়ে লাগতো, ঝি বলবে কেন, বীরেন্দ্র আয় জাহ্নবীর ঝি, জাহ্নবীর ঝি। তারপর সেই পুকুরটা গাবিয়ে গেছে, এই বেলা স্কুল থেকে এসছি ছোট তখন, বীরেন্দ্র নিয়ে চলে গেলেন ওই পুকুরে, পুকুরে বীরেন্দ্র লাফাচ্ছেন, আমরাও মাছ ধরছি। আর তারপরে এসে সে কি মার কাছে বকুমিয়ারি, কারণ স্কুলে জামাটা পরে গেছে, ওই একটাই তো জামা, তখনকার দিনে আমাদের তো স্কুলে যাবার একটা জামা, বাড়ির একটা দুটো জামা, মানে তখন ইউনিফর্ম হয়েছে না, কোনো জামা না, ইউনিফর্ম না, তবে একটা ভালো জামা যেটা স্কুলে পরার জামা, সেটা যদি নষ্ট করে ফেলি তাহলে। কারণ আমাদের আগে বীরেন্দ্র স্কুলের জামাটাকে কেচে দিতেন, দিয়ে মাদের বলতেন তোরা দেখে রাখ, এটা যেন কিছু না হয়। তখনকার দিনে আমাদের এটাই ছিল, মানে সাজগোজ বলতে আমরা এর বিষয়ে কিছু ভাবতেই পারতাম না। আর আমাদের পাড়াটা এত আপন ছিল, কতদিন হয়েছে কারো বাড়িতে লোক এসেছে, আমাদের বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে গিয়ে তাদের বাড়ি থেকে কিছু দিয়ে খাওয়ানো হয়েছে। আমাদের বাড়ি তো তাই পাশের বাড়ি থেকে খানিকটা হয়তো ভালো ডাল তরকারি কি আছে সবার খাওয়ার পর কি আছে সেইটুকু নিয়ে এসে, মানে এই ধরনের ছিল। এই বাড়িতে এটা নেই তো কি আছে তাতে, অন্যরা সবাই মিলে একদমই করবে। তো আপনি শান্তিনিকেতন থেকে কলকাতায় পড়তে গেলেন, হ্যাঁ ব্রেবর্নে, তখন এখানে কি মানে স্নাতক সেই বছরই বিএসসিটা হলো এখানে। আচ্ছা আচ্ছা, মানে সেটা কোন সাল? সেটা হচ্ছে 61, 62, 63। আচ্ছা এরকম সময় আর কি। কিন্তু আমি কলকাতায় থাকলেন কি হোস্টেলে? হোস্টেলে। আচ্ছা, এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেন? হ্যাঁ, আমার ওইটাই। আপনার বিয়ে কোন সময় হয়েছে? 67। আচ্ছা আচ্ছা।
এবং সেইটা তখন শুভ্রাংশুদা শান্তিনিকেতনে, হ্যাঁ, মানে বিনয় ভবনে যোগ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। উনি কি এখানকার? নন, একেবারেই নন। উনার জন্ম কোথায়? কলকাতা, সব ওদের কলকাতা করে কাজে যোগ দিলেন, কলকাতা ইউনিভার্সিটি, এখানে কাজে যোগ দিয়েছিলেন। এবং তারপর কি পরিচয়, কি পারিবারিক সূত্রে না আপনার নিজের? না 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 না, ছাত্রী সূত্রে। আচ্ছা। তারপরে আমি আবার শিক্ষা সূত্রে 1 বছর কাজ করলাম। আচ্ছা। তখন আরো কাছাকাছি। সেটা কোন সময়? সেটা হচ্ছে 67। আচ্ছা। 1 বছর আমি শিক্ষা সূত্রে ছিলাম। তো শিক্ষা সূত্রে তো এবার 100 বর্ষ। হ্যাঁ 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 হ্যাঁ, শিক্ষা সূত্রে এবার 100 বর্ষ। তখন শিক্ষা সূত্র স্কুলটা এত ভালো ছিল, আর যাদের যাদের পেয়েছি তারা এত ভালোবাসতেন। সেই ডাক্তার মাসিমা আমাকে ভীষণ স্নেহ করতেন। তারপরে ছিল কি মন্ডল জানি, এখানে সুশীল মন্ডল, এদের সঙ্গে আমার ভীষণ সুন্দর সম্পর্ক ছিল একেবারে। তারপর তো আমি এখানে, আর সেন্টিনিয়ারি ইয়ারে তো আমি তখন কলেজের শেষ প্রান্তে আর কি, এখানে যখন পড়ছি তখন উত্তরায়ণের ডিউটি ছিল। আমার কাছে ছবি আছে যে কি বলে জওহরলাল নেহরুর সঙ্গে দাঁড়িয়ে আছি, উত্তরায়ণের একদম সেন্ট্রালে আমার ডিউটি ছিল, খুব করেছি। এবং তারপরে ছিল কিচেনে খাওয়া, সে যে কি আনন্দ, খাওয়া মানেই আনন্দ, আর তারপরে সবাই মিলে। এবং আমাদের ইসের সামনে মীরা দেবী তখন বেঁচে আছে, তখনও আমাদের সে সবাই খেতে বসেছে, তাদের ঘুরে ঘুরে দেখাশোনা করা, সমস্ত মীরা ঠাকুরের মানে সুস্থ মীরা ঠাকুর। হ্যাঁ, মানে ওই রকম ভাবে। তারপরে বছরে তো মারা গেলেন। মীরা দেবী তখন একেবারে আমাদের সবার সামনে দাঁড়িয়ে করে ভীষণ করেছেন। তো আপনার ছোটবেলার বন্ধু হ্যাঁ এখনো শান্তিনিকেতনে আছেন? হ্যাঁ, কে আছেন? সে শুভ্রা আছে, শুভ্রা মানে হচ্ছে সুধীর করের বড় মেয়ে। আচ্ছা। ঈশিতা আছে, সুপ্রিয়দার ছোট বোন। আর এখানে সেই রকম ক্লাসমেট আর নেই আমাদের, দেখা হয়, কথা হয়। হ্যাঁ, খুবই যোগাযোগ আছে একেবারে। বরঞ্চ পাঠভবনের বন্ধু বলে এখন অন্যরকম বন্ধু। পাঠভবনের বন্ধু যারা না, তারা কোনদিনও শেষ যায় না। এটা একটা অদ্ভুত সম্পর্ক। কি করে আরেকজন ছিল সুনন্দা দত্ত, ওই যে ফিলোসফার ছিলেন, ধীরেন্দ্র মোহন দত্ত ফিলোসফার ছিলেন, তার ছোট মেয়ে। আচ্ছা। পূর্বপল্লী তো বাড়ি আছে, মারা গেছে। তো ছেলে মেয়েরাও তো পাঠভবনে পড়লো। হ্যাঁ। আর আপনি? আমার মাস্টারমশাই ললিত দা আমার মাস্টারমশাই ছিলেন, আমার মেয়েরও মাস্টারমশাই। ঠিক। বারিন্দা আমার অঙ্কের মাস্টারমশাই, আমার ছেলেরও মাস্টারমশাই ছিলেন। ঠিক। বারিন্দা, আমি একদিন ছেলেকে আনতে যাচ্ছি, বারিন্দা আমাকে বলছেন যে নিবেদিত, ছেলেটা খুব ভালো, ছেলেটা এত সুন্দর, তুমি কিন্তু ঠিক মতো করে ওকে মানুষ করো। তো আমার খুব ভেতরে একটা হবেই সন্তানের নামে শুনলে। আমি তখন বারিন্দা করবো, বারিন্দা আপনি আশীর্বাদ করুন যেন আমি পারি, এটা আপনি যেটা বলছেন যেন পারি। এই করে বারিন্দা বাড়িতে আসছেন, আমি এই হচ্ছে ওকে আনতে যাবো। তো গিয়ে বেশ দূর থেকে দেখছি আসনটাকে একেবারে মাটির মধ্যে লুটাতে, আর পরিষ্কার জামা কাপড় পরে পাঠিয়েছি, সে একেবারে লাল ধুলোতে মেখে ছেলে আমার আসছে। তখন দেখলে মনে হচ্ছে না পিটল, আর মনে মনে নিজেই পরে হাসি, যে যার সম্বন্ধে এত কথা বললেন আমার মাস্টারমশাই, আমার মন প্রাণ ভরে গেল। চেহারা দেখে মনে হচ্ছে আচ্ছা করে পিটল। এই পাঠভবনের আর পাঠভবনে ফলমূলের কথা তো বলার নেই। আমাদের ক্ষীরকুল তোমার ছিল, সমুদ্র পাঠাগারের পেছনের যে গাছটা, ওই ডাব গাছ, ক্ষীরকুল গাছ পাশাপাশি। ওরে বাবারে, ক্ষীরকুল আমি কিন্তু জীবনে এত ঘুরেছি, কোথাও আমি ক্ষীরকুল গাছ দেখিনি। ক্ষীরকুল গাছ আমি কখনো দেখিনি। ওই বকুল খেতেন, পাকা বকুল, আর ওই বাঁশি বিচি দিয়ে বকুলের গলায় ঠেকে, সেটা করবো না, বকুলের অতই নেই। আর ছিল কলা ভবনের, তখন নতুনটা তো হয়নি, সেই পুরনো কলা ভবন, প্রচুর জাম গাছ ছিল। কলা ভবনের প্রথম শুরু ওই পূর্ব তোরণ পশ্চিম তোরণ ওই দোতলা একটা হতো, বা একটা সময় না ওই সব থেকে চলে গেছে। তারপরে ওই বুদ্ধের মূর্তিটা হলো, তারপর হোস্টেল গুলো হলো পরে। ব্ল্যাক হাউস তখন হয়? হ্যাঁ,
কালো বাড়ি তখনও হয়নি? না, কালো বাড়ি হয়ে গেছে, আচ্ছা। কালো বাড়ি আছে, সব আছে, কিন্তু ওই যে দুটো হোস্টেল হয়েছে না, ওই যে বিড়লা গোয়েঙ্কা, হ্যাঁ বিড়লা গোয়েঙ্কা, হ্যাঁ। এই হোস্টেল টোস্টেলগুলো ছিল, হ্যাঁ। তখন ফাঁকা, তখন ফাঁকা, তখন আমাদের দোলটা হতো ইসের থেকে শুরু করে কলাবন ওখান থেকে সব সাজিয়ে গুছিয়ে প্রসেশন শুরু হতো। হোস্টেল, মেয়েদের হোস্টেল তখন আমরা বলতাম শ্রী ভবন, হ্যাঁ শ্রী ভবনের সামনে অবধি বড়রা, আর আমরা একদম পেছনে কলহনে ওই অবধি আছি। তখন একজন একজন করে বড় থেকে ছোট লাইন হতো আমাদের ছোট সময়। তো এরকম শৈলজরঞ্জন মজুমদার আর কি আমাদের বাড়িতে প্রায় আসতেন, আমাদের সঙ্গে একটা খুব যোগাযোগ ছিল। তো এরকম কলহ, সে দোলের নাচবো টাচবো সব ঠিকঠাক, রাত্রিবেলা মানে সবেতে যে কি আনন্দ ছিল, যে সে মালা টালা গেতে টেতে সব ঠিক করছে। রাত্রিবেলা কোথায় আমার দিদিদের সঙ্গে দেখা হচ্ছে, বলছে না ওটাকে বাদ দিয়েছি। আমাকে বলতেন ঝুমকৃত, কারণ ভীষণ শৈলজাদের সঙ্গে ঝগড়া করতাম, একদম ঝগড়া করতাম খুব, উনিও কিছু বললেই অমনি ঝগড়া করতাম, বললেন ওইটাকে আমি বাদ দিয়েছি। তখন অত রসিকতাও বুঝি না, কিছুই বুঝি না। তারপর দিদিতে এসে বলে রাত্রিবেলা সেই মালা ছিঁড়ে কেটে কেটে আমি ওই বুড়োর টাকে ঢিল ছুড়ব, একদম শিওর বুড়োর টাকে আমি ঢিল ছুড়ব। হ্যাঁ, এইসব তো খুব গেছে। তারপর যখন তাহলে একটা জামা পরে, শাড়ি পরবো কেন, তাহলে জামা পরেই যাব, জামা পরে ঠিকঠাক হয়ে গেছি যাবো। এমন সময় সে যারা শাড়ি টাড়ি পরে, আমার দিদিরা শাড়ি টাড়ি পরে চলে গেছে নাচতে। তখন ওই অবস্থায় দৌড়তে দৌড়তে এসছে। ওইটা তখন ধরো মাঠের তো খেলা মাঠটার কোনো বাউন্ডারি নেই, কিচ্ছু নেই, ওই খেলা মাঠ ওইখানে, ওখান থেকে গুরুপল্লীটা কাছে, মানে একটা সোজা লাইনে এসে দৌড়তে দৌড়তে এসছে, শিগগিরি চল, শৈলজা এক্ষুনি ডাকছে। শৈলজা তখন ভীষণ এই লেগেছে, এ কি সে কি, আমি তো এমনিই বলেছি, আমি তো সেইভাবে বলি। তারপরে সেই এসে দৌড়ে আমাদের কোনো মতো শাড়ি টাড়ি পরিয়ে দিল, মালা তো ছিঁড়ে ফেলেছে, হ্যাঁ মালা ছিঁড়ে ফেলেছে, একটা একটা করে টগর, তখন গোড়ে টগরে একটা একটা করে টগরের মালা গেঁথে তখন সেই করেই দৌড়তে দৌড়তে গিয়ে ওই লাইনের পেছনে। আমার এখনো মনে আছে সুপ্রিয়দার দিদি, সে সামনে গাইতে গাইতে যাচ্ছে, সুপ্রিয়া দি, হ্যাঁ আমার শাড়িতে লুটোচ্ছে, সে আমাকে টান দিয়ে বার করে নিয়ে এসে শাড়িটাকে ঘুরিয়ে পরিয়ে দিয়ে, মানে এই সবার সঙ্গে সবার একটা যে কি আনন্দের সম্পর্ক ছিল না। আর ওই রাতের বৈতালিক হতো, হ্যাঁ রাতের বৈতালিক, রাতের বৈতালিক হতো। তবে সেই রাতের বৈতালিকে না আমরা খুব, আমি তখন একদম ছোট না, আমাদের কেউ নিয়ে গেলে যাবো, আর আমার দিদির আমাকে পাত্তা দেবে কেন, সবাই তো যে যার নিজের, তখন সঙ্গে ওরকম একটাকে নিয়ে যাওয়া তো আর হতো না। তো এখন এই যে এখানে একা একা থাকেন, হ্যাঁ একা থাকতে ভালো লাগে? ছেলেমেয়েরা তো বলে যে খুব মানে নিয়ে যেতে চাইছে সব কিছু, একা থাকতে ভালো লাগে, নিজেকে অনেক সংযত করতে হয়েছে নিজেকে। আর তোমার তো জানো যে মানুষটা ভীষণ উইটি ছিলেন, ভীষণ লোকের সঙ্গে ওই কথা বলে, কত লোক যে ওর সঙ্গে দেখা করতে আসতো, মানে চিন্তার বাইরে। এসেছিলেন একবার শম্ভু মিত্র এখানে, 3-4 দিন এসছেন যে এই লোকটার সঙ্গে একটু আড্ডা মারবো, ঠিক উনি যখন এখানে ছিলেন, এখানে যখন ছিলেন, প্রফেসর, এবং বারবার আমার শোনা, আমি ধরো একটু সামনে থাকছি, আমার এটা হচ্ছে খাবার দাবার দেবো, মুখের গোড়ায়, আমি তো অত বোদ্ধা নই, ওদের স্ট্যান্ডার্ডে তো আমি নই, হ্যাঁ, অতএব আমি ঘরের বউ হিসেবে আমি যেটুকু সাপোর্ট করি, যেটুকু শুনতে পাই, এদের আলোচনাগুলো শুনতেও তো দারুণ। সত্যেন রায় ছিলেন, সত্যেন রায়ের সঙ্গে নিয়ে আসতেন, এসে সমানে ওরকম খুব গল্প হতো। শম্ভু মিত্র বারবার ওকে বলছে, আপনি কলকাতায় আসুন আমার কাছে, কলকাতায় আসছেন না কেন, কলকাতায় আমার কাছে আসুন। বৌরীপুর সঙ্গে ওরও আগে অনেকের সঙ্গে যোগাযোগ ছিল, নাটক তো ভীষণ ভালোবাসত। তারপরে তো সমুদ্রে চলে গেল। আমার মনে হচ্ছে যে এত বড় একটা মানুষ ডাকছে, ওকে যাবে না কেন? হ্যাঁ, আপনার ধরুন এই যে ছোটবেলা থেকে, হ্যাঁ, এই যে একটা কলকাতা মানে একটা নাগরিক সংস্কৃতি, হ্যাঁ, এই যে শান্তিনিকেতনের আশেপাশের গ্রাম থেকে যারা আসছেন তখন, এমন মানুষরাও তো ছিলেন, মানে
একটা গ্রামীণ সংস্কৃতি নিয়ে। গ্রামীণ সংস্কৃতি বলতে না, আমরা ঠিক খুব যে গ্রাম থেকে এসে চলে এলো তা না, কিন্তু আমাদের গুরুপণ্ডিতে যে বিমল ভট্টাচার্য ছিলেন, তারপরে আরো কেউ ছিল, এরা যে ছিলেন না ভুজঙ্গ দ্বারা, এরা তো আশেপাশে গ্রামের লোক। হ্যাঁ, এটার সঙ্গে আমার দাদু মা এরা এত বেশি শিক্ষিত মানসিকতাটা ছিল না, মানে একটা পার্থক্য কোথাও ছিল। পার্থক্য মানে কি এমনি নয়, কিন্তু ধরো বলছি মানে ওদের একটু কারো অসুখ বিসুখ হলো, দিনের পর দিন মাকে ডেকে নিয়ে যাবে, মা গিয়ে সে মাথায় জ্বরটা কেন থামছে না, আমার মাথায় পট্টি দেওয়া, জল দেওয়া, তা কি খাবে কি করবে, এই সবগুলো আমি দেখেছি। তারপরে এই পড়াশোনা করছে না, বড় বাধা হয়ে গেছে ছেলেটা, কি করা যাবে, এইগুলো মার কাছে। আপনিও তো নাকি অঙ্ক করিয়েছেন একবার? হ্যাঁ হ্যাঁ, এরকম অঙ্ক তো করিয়েছি, ভুজঙ্গদার ছেলেকে অঙ্ক করাতাম। মানে আপনার থেকে বড় ছিলেন তো? বড় মানে কি, ওর ছোট ভাই আমার ক্লাসমেট ছিল, সুসেন বলে সবচেয়ে বড় দাদা, যে সে 2-4 বার ম্যাট্রিকে ডিগবাজি খেয়েছে। তারপরে আমি যেতাম তাকে মাঝে সাঝে অঙ্ক করাতে। আপনি কোন ক্লাস তখন? আমি তখন পরীক্ষা দিচ্ছি, সে পরীক্ষা দিচ্ছে, আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিচ্ছি এখানে, আর সে দিচ্ছে বোলপুরে, সেইরকমই। আর ছোটবেলায় যে বললাম যে গুরুপল্লীটা একদম মানে প্রত্যেকের বাড়ির সঙ্গে প্রত্যেকের বাড়ি একটা ছিল। আমাদের বিজয়াটা না খুব মজা ছিল, আমাদের তো পুজো টুজো তেমন ছিল না। বিজয়াটা তখন কী হতো জানো তো, সকলের বাড়িতে নিমকি, নারকেলের নাড়ু, চিড়ের মোয়া, মুড়ির মোয়া এসব করা হতো প্রচুর। হ্যাঁ, তো আমাদের সব ছোটরা পাড়ার একসঙ্গে হয়ে লোকের বাড়ি বাড়ি সন্ধ্যের সময় যাবো, প্রণাম করবো, তাহলে হাতে কিছু পাবো। ওমনি হাত সে প্লেটে করে চলে ওসব না, সব এনে হাতে হাতে দিতাম, আমরা খেতাম। এটা আমাদের খুব আনন্দ ছিল, মানে সন্ধে হতে না হতেই মানে সবাই মিলে হয়ে যেত, চল এবার বিজয়া করতে যাই। তো সবার বাড়ি বাড়ি যেতাম এরকম। তো একবার গোল পণ্ডিতের বাড়িতে ভীষণ মুড়ি মোয়া দিয়েছে, একেবারে মিওনো, আর তার বাড়ির পেছনে একটা বাঁশঝাড় ছিল। আমরা সবাই মিলে বেরিয়ে এসে ওই বাঁশঝাড়ের মধ্যে সব মুড়ি মোয়াগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেললাম। ভালো লাগেনি? ওই রকম জিনিস ভালো লাগে, কিন্তু প্রত্যেক মারাও বসে থাকতেন যে কোন বাচ্চাগুলো আসবে, ওই যে ওই কিছু খাওয়া করতে, ওইটা এরকম হতো। ওর বাড়িতে দক্ষিণ পল্লীতে দেখেছি গরু পুষতেন। হ্যাঁ, গুরুপল্লীতেও ছিল না? না, গুরুপল্লীতে, তবে গুরুপল্লীর মজা হচ্ছে প্রত্যেকের বাড়িতে একটা একটা করে পেয়ারা গাছ থাকতো, হ্যাঁ, পেয়ারা গাছ থাকতো। গোসাইজির কথা তো, গোসাইজি অত বড় গুণী মানুষ, কিন্তু ওনার মতো এক চোখা মানুষ আমি সারা জীবনে কাউকে পাইনি। কেন, উনি আমাদের অঙ্ক পড়া, বাংলা পড়াতেন, আর বাংলা খিটিমিটি কত সত্যি এখন বুঝি, কোনটাতে জফরলা দিতে হবে, কোনটাতে ব্যবসায় হ্যানা তানা, এতে জফরলা দিতে নাহি হয়, এটাতে দিতে ওরা ছড়া কাটা, সাধারণ লোক, কিন্তু আমার বোধের মধ্যে সেটা নেই। তো ওই ইসেতে আমি আর আমার আগের বোন আমরা দুজনে একসঙ্গে পড়তাম, বললাম না যে একসঙ্গে ভর্তি করে দিল, পড়তাম। তো ও ভীষণ, ও পরে কলাভবনেও পড়েছে, এই যে মূর্তি টুর্তি দিচ্ছে সেগুলো আমার ওই দিদির, ও কলাভবনে পড়েছে, ওর আলাদা বাংলাতে ভালো, এই আমার চরিত্রের সঙ্গে ওর চরিত্র একদম উল্টো, একদম টোটালি উল্টো। তো ও লিখতো, আর ও যদি সাধুতে লেখে আমি সেটাই চলিতে লিখে ওনাকে জমা দিতাম। ওকে যদি 10-এর 7 দেন, আমাকে 3 বা 4 কম দেবেন, এক জিনিস দিনের পর দিন, আমাকে একেবারে সহ্য করতে পারতেন না। একবার ওই যে কাজল কালীর কি নন্দী ছিল, কাজল কালীর যে ছিলেন ওই দিকে বাড়ি ছিল, তার কি নন্দী ছিলেন, মার কাছে খুব আসতেন, মার কাছে আসতেন। আর নগেন আইচি ছিলেন, তিনি কিন্তু মার অঙ্কের মাস্টারমশাই, তিনিও আমাদের বাড়িতে খুব আসতেন। নগেন আইচকে নিয়ে সে দীনেন্দ্রনাথের একটা খুব মজার গল্প আছে, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, তার গান এমন নাকি গেয়েছিলেন, যাই বলুন। সেই নগেন আইচ এরা সব আসতেন, কখন সকালের দিকে আসতেন, মা রান্না করতো, মা তাদের টিফিন খাওয়াবেন এইসব করতেন। আমরা স্কুল থেকে টিফিনের সময় দৌড়ে এসে দেখি মা বিপর্যস্ত, মানে সেদিন আমাদের টিফিন খাবো কি, মাও পেরে উঠতেন না,
আর বুঝতে পারছো তো, তখন তার দুটো মিষ্টি দিয়ে কোনো নয়, তখন হচ্ছে মা তাদের কীভাবে কী করে দিতে হতো, সবসময় তাই। তো আমার তাদের ছোটোবেলা থেকেই নদী নাইচের ওপর আর এসব খুব লাগছিল। এদিকে কালীর ওই কি নন্দী জানি, উনি ইসেকে গিয়ে গোসাইজিকে গিয়ে বলেছেন যে গোসাইজির মেয়ে ছিল ছায়া, আলো ছায়া, 2 মেয়ে ছিল। গোসাইজির ছায়া আমার খুব বন্ধু ছিল, আমার থেকে নিচে পড়তো কিন্তু আমার খুব বন্ধু ছিল। গোসাইজিকে গিয়ে বলেছে যে ছায়ার ছেলে বন্ধু দেখে এলাম। গোসাইজি তো ভীষণ গোড়া ছিল, গোসাইজি তো সেই শুনে একেবারে খুবই। তারপরে কিছুক্ষণ বাদে বলেছেন ওই জাহ্নবীর ছোট মেয়ে। তখন উনি একটু ধাতস্থ হলেন। এই গোসাইজি ওই যে বললাম যে তাহলে আমাকে নম্বর কম দেবেন। আর শেষদি ভীষণ ভালো বাংলায়, শেষদির কাছ থেকে লিখে নিয়ে গেছি আমার নিজেই সেতে, তাতেও আমাকে 3 বা 4 দেবেনই না কিছুতেই। এবং আপ্রাণ চেষ্টা করেছিলেন ফেল করাতে, তখন আমি ক্লাস 7-8-এ। হ্যাঁ, তবে আমার দোষ ছিল না তা তো হয় না। আমি একটা ছোট্ট বোর্ড নিয়ে আসতেন আর বসে আছি কাপড়ের উপর, বাঁ হাতে এমনি করে কাপড় ছুটতাম, একটা করে টুক করে বোর্ড ছাড়িয়ে গেল, কোনটা হয়তো বোর্ডে লেগে গেল, খানিকটা টের পেতেন। আমার সঙ্গে ওই সময় ছিল কল্পিকাদি, কল্পিকাদির 5 বোন 1 ভাই, ওই একমাত্র ভাই আমার সঙ্গে পড়তো। ওর ডাক নাম শম্ভু, ভালো নাম পূর্ণেন্দু। ও আর আমার খুব বন্ধুত্ব ছিল তখন ওইসব ব্যাপারে, গোসাইজি ক্লাসে ওইসব ব্যাপারে। এইবারে বললাম না, যা কাছ থেকে লিখে নিয়ে যাও, আমাকে ওই ছাড় দেবেন না, কিছুতেই দেবেন না। তার ওই জন্যই আপনি পরে সায়েন্স পড়বেন বলে ঠিক করে ফেলেছিলেন? মানে না না, ওরে বাবা, বাংলা গোসাইজির কাছে যাই পেয়েছি। এবং সে বছর শম্ভুকে ফেল করালেন, কারণ বাংলায় ওই দিয়েছেন, আর শম্ভু অঙ্কে ভালো ছিল না। অঙ্ক হয়তো কোনো মতো পাস করতো, কিন্তু বাংলায় এরকম ফেল করে গেল। তাই জন্য শম্ভু কিন্তু আর পাঠ্যক্রমে পড়লো না, ওকে ওর মামা নিয়ে চলে গেল। আর আমাকে কোনো দিন ফেল করাতে পারেনি একমাত্র কারণ আমি অঙ্কের জোরে বেঁচেছিলাম। আমার সব সাবজেক্ট খারাপ। আর আমাদের সময় না কি ছিল মানুষের, অঙ্ক মানে সে বিরাট কিছু, একটা বিরাট ব্রিলিয়েন্ট, অঙ্কে ভালো মেয়ে। আমি যে বোলপুর গার্লস স্কুলে ঢুকেছি তখন অঙ্কের মেয়ে পায় না, মেয়ে টিচার শিক্ষা সপ্তাহে ছিলাম ডেপুটেশন, ওইটার থেকে এসেই বোলপুর স্কুল থেকে আমাকে ডেকে নিয়ে গেছে, তখন ওই যে আনন্দ সেন ছিল না, তিনি আমাদের স্কুলে পড়াতেন। তখন ছেলেরাই পড়াতো, মেয়েরা পড়াতে পারতো না। 67 সালের কথা। তখন আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া, এরকম অবস্থা। কী অবস্থা! আমার ছাত্রীরাই ডক্টরেট করে কোনো মতো বোলপুর গার্লস স্কুলে চাকরি পেয়েছে। দিনকালটা যে কোথা থেকে কীভাবে পাল্টেছে। অতএব ওই ইসেতেই বোলপুর গার্লস স্কুলেই তারপরে আমি ঢুকেছি। তার ফলে কি, তারপর থেকে 7 দিনের রোজকার যাতায়াত, ছেলেমেয়েরা ভর্তি হলো তো, তখন সাহিত্য সবাই যেতে ভালো লাগতো, ওদের সাহিত্য সবাই ছেলে মেয়েদের আনতেও হবে, ভালো লাগতো যেতে। যে ছোটবেলার থেকে তো ওইসবই দেখেছি। আর ওই যে বলি যে অমৃতা সেন, ওকে ভীষণ ভালোবাসতেন। একবার হয়েছে কি, তখন এটা হচ্ছে 80 সাল, ও হার্ট অ্যাটাক হলো। তখন তো এত হার্ট অ্যাটাকের ছিল না। কার মানে শুভ্রাংশুদার? হ্যাঁ, আচ্ছা, হার্ট অ্যাটাক হলো। তখন অচ্যুত ঘোষ ছিলেন ডাক্তার, উনি তো হার্ট স্পেশালিস্ট ছিলেন। হ্যাঁ, আর তারপরে উনি আবার জহরদার জামাতা। হ্যাঁ, জহরদার জামাই। আর তখনই একজন ভদ্রলোক এলেন, কি বিশ্বাস জানি, কি বিশ্বাস, বিদেশ থেকে এসছেন, তার বউ এসে এখানে থাকবেন, ওদিকে বাড়িও ছিল। তিনি তার বউকে সঙ্গীভবনে ভর্তি করেছিলেন। তিনি সপ্তাহে আসতেন, মানে ডাক্তার খুব বড়। তারপরে উনিও মানে সেটাও একটাই, অচ্যুত ঘোষ একটা প্রেসক্রিপশন দিয়ে গেলেন, উনিও ওনাকে ডেকে আনা হলো, উনিও একটা প্রেসক্রিপশন দিলেন। এবার আমি কোন দিকে যাব? আমি তখন একদম একা, সঙ্গে সঙ্গে ছুটলাম বড় ডাক্তারবাবুর কাছে।
মানে তখনও শচীনবাবু আছেন? হ্যাঁ আছেন, এবং বুঝতেই পারছেন যে ওনার সঙ্গে আমাদের ওইরকম ছোটবেলা থেকে তো পারিবারিক সম্পর্ক। বড়রা তো দুটো প্রেসক্রিপশন এমনি করে দেখে বললেন না এই বিদেশের জিনিস এটা ফলো করো। তাও আবার বড় ডাক্তারের কাছে গেলাম, তার আগে আমি গেলাম পীযূষ দাশগুপ্ত ছিলেন রেজিস্ট্রার, উনি আমাকে ভীষণ ভালোবাসতেন ছোটবেলা থেকে আমাদের পাড়ায় প্রথম ছিলেন। তো ওনার কাছে গেলাম, উনি বললেন না রে চল বড় ডাক্তারের কাছে যাই। মানে তখন ধরো এদের সঙ্গে সম্পর্ক কি, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক, সেই শান্তিনিকেতন ছাড়তে আর ইচ্ছে করবে? ওরে বাবা রে, একদম ওইভাবে। আমি একটা বলি বড় মানুষের না বড় কথা তাদের এটা অন্যরকম হয়। আমরা তো বুঝি না, সবাই শোন। ধরো অমিতা মাসি তো আমার কাছে সাধারণ মাসি, ওর হার্ট অ্যাটাকের পর অমিতা সেন আর যমুনা সেন অমিতা সেন দুদিন আমার বাড়িতে এসে, অমিতা সেন ভীষণ ওকে ভালোবাসতেন, জামাই জামাই এই করতেন। তারপরে যখন হার্ট অ্যাটাক হয়, উঠবেন না বসবেন না, আপনি এইটা করবেন না সেইটা করবেন না, মানে সাংঘাতিক, এই খাবেন না সেই খাবেন। তখন তো এতটা হয়নি, একেবারেই কিছু হয়নি, লোকে জানতো কটা। সে ছিলেন ওইদিকে কি বোস জানি, তিনি আমাকে কতগুলো বিদেশি ম্যাগাজিন দিলেন, এগুলো পড়ে পড়ে দেখো হার্ট অ্যাটাকের কী, এইরকম একটা কি আতঙ্ক। তারপরে ওরা দেখতে এলেন, দেখতে এসে জামাই ভালো তো আছো বলে খুব গল্প টল্প করছে না, একদম অ্যাজ ইট ইজ, কিচ্ছু না, এখনকার দিনে এটা তো হতেই পারে, এটা তো একটু নিয়মে থাকবে তাহলেই সব ঠিক হয়ে যাবে, কোনো কিছু চিন্তা একদম সমস্ত কিছু এমন করে বললেন না, আমার যেন মনে হলো এতদিনকার এত চিন্তা ভাবনা সবই চলে গেল। তারপরে যেমন যা হয় এরকম আমি গেটের সামনে অবধি গেলাম। হ্যাঁ, আমাকে তখন দেখে আস্তে আস্তে বলছেন শিলা শোন, জামাই কিন্তু ভুলে যাবে ওর হার্ট অ্যাটাক হয়েছে, তুই কিন্তু জীবনে ভুলবি না। তখনই আমাকে শিক্ষা দিলেন যে আমি কিভাবে চলবো। এতদিন তো ধরো ও কিছু না কিছু না, আমি তো সেটাই শুনে আসছি, তা তো আমাকে কিছু তার করার দরকার নেই। কিন্তু উনি আমাকে কিভাবে বুঝিয়ে দিলেন যে তুই কিন্তু সারা জীবন ভুলবি না যে জামাই এটা হয়েছিল। ঠিক, ও ভুলে যাবে, ও কিন্তু ভুলে যাবে, ও নর্মাল লাইফে ফিরে আসবে, একদম ঠিক থাকবে। ধরো তারপর থেকে তো আমারও তো রান্না বান্না সবই তো তেল কম মশলা কম সবই শুরু হয়ে গেল, সেটা কিন্তু আমার দায়িত্ব। ধূমপান করতেন? হ্যাঁ ধূমপান করতেন। হ্যাঁ, মানে সেইটা কি বন্ধ করেছিল না? বাঁচবো কি করে? এই যে অমিতা সেনের সেই কথাটা আমি তখনই বুঝলাম, বড় মানুষের বড় অনেক তফাৎ। প্রত্যেকে যে এসছে ওমা ওমা সেই কি ও ভাবরে কি হলো কি হলো কি হলো, কিন্তু উনি এসে একেবারে উল্টে দিলেন সমস্ত কিছু। আর এইটা বলি, একবার হচ্ছে মেয়ে আর তার বন্ধু, তখন তো এসব ছিল না, মেয়ে আর বন্ধু, মেয়েটাও আমার বাড়িতেই উঠেছে, আছে দুজন আসছে সোজা টাটা বিল্ডিং রাস্তাতে সোজা আসছে। এই টাটা বিল্ডিং এইসব জায়গা তো রাস্তাটা আলো টালো ছিল না, টাটা বিল্ডিং মানে রতনকুটি রাস্তাটা আলো টালো ছিল না। তো একটা ছেলে সাইকেল করে আসতে গিয়ে ওদের মুখে ধাপ করে একটা থাপ্পড় মেরে চলে এসছে। এইসব তো তখন ছিল না, না ভীষণই। ওরা তখন সাইকেলটাকে টেনে ধরেছে মেয়ে, হ্যাঁ মেয়ে টেনে ধরেছে, সেই অনেক কিছু করার পরে ছিটকে সাইকেলটাকে টেনে নিয়ে বেরিয়ে গেছে। তারপর তো এখানে জানাজানি হলো। তো একদিন ওর সঙ্গে সে কোথায় ওর দেখা হয়েছে, হ্যাঁ তখন অমিতা মাসি বলছেন জামাই শোন, এটা কিন্তু ভাবিস না ওই যে এটা করেছে তোর মেয়ে, এটা ভাবিস না তোর মেয়ে বলে করেছে, এটা হচ্ছে জাহ্নবীর নাতনি। জাহ্নবী এত সাহসী ছিল, জাহ্নবী যে কিরকম ছিল, এই ঠিক জাহ্নবীর নাতনির জন্য এটা করেছে, এটা তোর মেয়ে বলে না। মানে এই যে ভালো, এটা কি পরিবারের বা বাড়ির লোক ছাড়া কেউ বলে এরকম ভাবে? আমার ছোটদা আর কি তখন ক্লাস 7 8 করে, ও খুব বন্ধু ছিল নন্দলাল বোসের নাতি সুপ্রতীক, বুঝেছো, ওরা খুব বন্ধু ছিল। তো এবারে মন্দিরে সবাই গেছে, মন্দিরে তখন মন্দির নিচ্ছেন ক্ষিতিমোহন সেন, ওই টাইমটার কথা বলছি, কোথায় কখন কি। তো এরকম হয়েছে কি মন্দির শুনতে যে ওইসব ছেলে যেতে হবে
বাড়ি থেকে বলেছে গেছে, কিন্তু ওই ওপরে বসেই দুজনে মিলে একটা ডিউ বিক্রে, ও এখান থেকে টোকা মারছে, ওইখানে ও টোকা মারছে, এইখানে এই চলছে ওদের দুজনের মধ্যে। তা করতে খিতুন সেনের মন্ত্র পাঠ করতে করতে ওইসব চোখে পড়েছে। তা কিছুক্ষণ বাদে ওদের দুজনকে মন্দির থেকে বলছে তোমরা উঠে না গেলে করবো না, দুজনেই বার করে দিয়েছে। তুমি ভাবো ওই সময় মশাইজি নাতি আর নন্দলাল বসের নাতি, কি সব মানুষ নাতিরা ওই কাজ করে, সেইটা নিয়ে সারা শান্তিনিকেতনে তো রোটে গিয়ে, আর আমরা তো একটা পেলাম তো ছোট, আমাদের অনেক করে দাদা হলে যা হয়, আর গিয়ে যে আজকে বেশ হয়েছে আজকে মার কাছে খাবে, হ্যাঁ এইসব করে ছোট তো তখন ভয় লেগে গেছে, দাদুর কানে গেলে পরে মা কানে যাবে, কি হবে কি হবে, ওরা দুজনে তখন এসে তো মার কাছে গেছে, মা বলে হ্যাঁ কী হয়েছে, তখন ই করে ও সত্যি কথা সব বলেছে। যখন সত্যি কথা বলছে মা আমাকে ভেবে চিনতে বল আর কোনদিন জীবনে হবে না তো, এবং মা মারলেন না, আমাদের যে কি দুঃখ, মা যে আজকে আচ্ছা করে দেবেন, মা কিছুই বললেন না, এটা মনে থাকবে। আমি মাকে দেখিনি যে কোনো দিন, আমিও ছেলে মেয়েকে কোনো দিন মারতে হয়েছে, মানে ছেলেও অনেক দুষ্টুমি করেছে, কিন্তু ওর এটাই ছিল যে এমন কিছু করবো না যাতে মা বাবার মাথা হেঁট হয়, একদম দুষ্টুমি করবে না, তুই কিচ্ছু করবি না, এটাও তো ঠিক আমি চাই না, আমিও চাই না ছেলে দুষ্ট হবে, অসভ্য না হলে গেল। ঠিক এইটা হচ্ছে সত্যি সত্যি আপনি যে বললেন না, দুষ্টু হোক কিন্তু অসভ্য যেন না হয়, হ্যাঁ দুষ্ট হবে, এই প্রজন্মের সম্পর্কে এইটাই আমাদের সবারই দুশ্চিন্তা। কিন্তু আপনার কাছে আরো অনেক গল্প শোনার অপেক্ষা রইল। খুব ভালো থাকুন নিবেদিতা দি। তুমি দাঁড়াও আজকে